শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদিন মহানুভবতা দেখিয়ে যাকে দেশে ফিরিয়ে এনেছিলেন, তার মাত্র 13 দিন পরেই তাকে নিজের জীবন দিতে হয়েছিল। আর আজ তার সন্তান তারেক রহমান কি ঠিক একই ভুল করতে যাচ্ছেন? দেশের প্রধানমন্ত্রী হওয়ার পথে তিনি কি নিজের বাবার খুনিদেরই পুনর্বাসন করছেন? কারণ গতকাল এমন একটা ঘটনা ঘটে গেছে যা গত 50 বছরে কেউ কল্পনাও করতে পারেনি। 10 দিনের আলটিমেটাম, সময় আছে মাত্র 10 দিন। এই 10 দিনের মধ্যে খুনিকে সাথে নিয়ে কবর জিয়ারত করা তারেক রহমানের জন্য আত্মঘাতী কিনা এই সমালোচনা করছেন বিশ্লেষকরা। এর মধ্যে সারজিদ আলম বলেছেন যে বিডিআরের হত্যাকাণ্ডের এক খুনি শাহাবুদ্দিন চুপু রাষ্ট্রপতিকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সে মাজার জিয়ারত, কবর জিয়ারত করতে গিয়েছেন। তোমরা সিংহের লেজে হাত দিয়ে সিংহকে জাগিয়ে দিতে দেও না। আওয়ামী লীগকে এরকম করে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তোমাদের ভাঙতে হবে এর চেয়ে বেশি কঠিন এবং আমার জুলাই। এইরকম ঘটনা বাংলাদেশের জীবনে কখনো জামাত ইসলাম দলগতভাবে করেনি বা সংসদের বিরোধী দল হিসেবে করে। বাংলা একটা কথা আছে, মেঘ দেখে তোরা করিস নে ভয়, আহার তার সূর্য হাসে। আর একটা কথা আছে, জোর ডর গিয়া বোমার গিয়া। ব্যক্তি জীবন হোক, রাষ্ট্রীয় হোক, দেশ হোক, যখন আপনার প্রতিপক্ষ শক্তিশালী হবে, ক্ষমতাশীল হবে, আপনার সামনে দুটো অপশন থাকে, লড়াই করো অথবা তুমি মরে যাও। যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমার সেনাবাহিনীর অফিসারদেরকে খুন করেছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মশকরা করা ছাড়া কিছুই নয়, এমন বিস্ফোরক মন্তব্য করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিদ আলম। এক বিরল ব্যর্থতার মুখে বিএনপি সরকার যে কতটা ধ্বংসের সরকার এখন আপনাদের হাতে কলমে বুঝিয়ে দিব। যারা বিএনপিকে ভোট দিয়েছেন তারা এখন অনুতপ্ত হবে, আক্ষেপ করবে, আহা কাকে ভোট দিলাম, কোন ধ্বংসদলকে ভোট দিলাম। তারেক রহমান আজকে যেটা করেছে, একজন যারা পিলখানা খুন করেছিল তাদেরকে নিয়ে আজকে শহীদদের বনানী কবর অনুষ্ঠানে গিয়ে পিলখানায় যারা শহীদ হয়েছিল শহীদদেরকে তাদের প্রতি তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ইতিহাস বারবার ফিরে আসে, কিন্তু আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নিই নাকি জেনে বুঝিয়ে বিষপান করি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদিন মহানুভবতা দেখিয়ে যাকে দেশে ফিরিয়ে এনেছিলেন, তার মাত্র 13 দিন পরেই তাকে নিজের জীবন দিতে হয়েছিল। আর আজ তার সন্তান তারেক রহমান কি ঠিক একই ভুল করতে যাচ্ছেন? দেশের প্রধানমন্ত্রী হওয়ার পথে তিনি কি নিজের বাবার খুনিদেরই পুনর্বাসন করছেন? কেন বিএনপির শীর্ষ নেতারা খুনি হাসিনাপন্থীদের জামিন দিচ্ছেন? কেন বঙ্গভবনে বসে আছেন সেই ব্যক্তি যিনি একসময় তারেক রহমানকে ধ্বংস করার ব্লুপ্রিন্ট এঁকেছিলেন? বিএনপি কি নিজের কবর নিজেই খুঁড়ছে? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব রাজনীতির পেছনের সেই ভয়ানক খেলা যা আপনার চোখের সামনে ঘটলেও আপনি দেখতে পাচ্ছেন না। 1981 সাল মে মাসের 17 তারিখ শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে এলেন। জিয়াউর রহমান তখন দেশের রাষ্ট্রপতি। তিনি মহানুভবতা দেখালেন, তিনি চাইলেন দেশে বহু দলীয় গণতন্ত্র ফিরে আসুক। বাকশালী একনায়কতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে তিনি হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই মহানুভবতার মাত্র 13 দিনের মাথায় অর্থাৎ 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করা হলো জিয়াউর রহমানকে। অনেকেই মনে করেন এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। আর এই ষড়যন্ত্রের মূল কেন্দ্র ছিল ভারত। শেখ হাসিনা দেশে ফেরার আগেই ভারতে বসে এই ষড়যন্ত্র পাকাপোক্ত করেছিলেন, এমন বিশ্বাস অনেকেরই। এই সন্দেহের সবচেয়ে বড় ভিত্তি হলো আমাদের ইতিহাসের বই থেকে মুছে ফেলা একটি ঘটনা। জিয়াউর রহমান যেদিন শহীদ হন ঠিক সেদিনই ভোরবেলায় আখাউড়া সীমান্ত দিয়ে বোরকা পরে ভারতে পালিয়ে যাওয়ার সময় একজন মহিলা পুলিশের হাতে ধরা পড়েন। কে ছিলেন সেই মহিলা? তিনি ছিলেন শেখ হাসিনা। প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক, জিয়ার মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথেই কেন তিনি বোরকা পরে ভারতে পালাতে চেয়েছিলেন? তিনি কি আগে থেকেই জানতেন যে দেশে একটি বড় অঘটন ঘটতে যাচ্ছে? তিনি কি জানতেন যে জিয়ার লাশের উপরে দাঁড়িয়েই তাকে ক্ষমতার সিঁড়ি তৈরি করতে হবে? এই প্রশ্নের উত্তর আজও ধোঁয়াশায় আচ্ছন্ন। জিয়াউর রহমান প্রতিদান হিসেবে পেয়েছিলেন বুলেট, আর আজ তারেক রহমান সেই একই পথে হাঁটছেন। জুলাই বিপ্লবের রক্তের দাগ এখনো শুকায়নি, হাজারো শহীদের মায়েদের কান্না এখনো থামেনি। অথচ আমরা কি দেখছি? বিএনপির এক শ্রেণীর নেতা টাকার বিনিময়ে আওয়ামী লীগের খুনিদের রাজনীতি করার সুযোগ করে দিচ্ছেন। সারা দেশে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে, ফুলের মালা আদান প্রদান চলছে। একে কি রাজনৈতিক শিষ্টাচার বলা যায়, নাকি একে বলা হবে শহীদের রক্তের সাথে চরম বেইমানি? যারা গত 15 বছর ধরে দেশের মানুষের রক্ত চুষে খেলো, পাখির মতো মানুষ মারল, তারা আজ বিএনপির আমলে বুক ফুলিয়ে জামিন পাচ্ছে। বরিশালের দিকে তাকান। বরিশাল 1 এবং 2 আসনের সাবেক এমপি খনি তালুকদার মোহাম্মদ ইউনুস, যিনি আওয়ামী লীগের ভয়ঙ্কর ক্যাডার, গতকাল তার জামিন মঞ্জুর হয়েছে। এই কি সেই বিচার ব্যবস্থা যার জন্য ছাত্র জনতা জীবন দিল? তবে সবচেয়ে বিস্ময়কর এবং আতঙ্কের বিষয় হলো বঙ্গভবন। সেখানে এখনো বহাল তবিয়তে বসে আছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, আর বিএনপি তাকেই সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাকে স্বপদে বহাল রাখতে চাইছে।
কিন্তু কে এই চুপ্পু? আপনারা কি তার অতীত জানেন? আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। শাহাবুদ্দিন চুপ্পু কোনো সাধারণ আমলা বা নিরপেক্ষ ব্যক্তি নন। তার রাজনৈতিক ক্যারিয়ার শুরুই হয়েছে পাবনা জেলা ছাত্রলীগ এবং যুবলীগের সভাপতি হিসেবে। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান। অর্থাৎ তিনি আগাগোড়া একজন কট্টর আওয়ামী লীগার। এমন একজন পরীক্ষিত আওয়ামী নেতাকে বিএনপি কেন মাথার মুকুট করে রেখেছে? এর পেছনের ডিলটা কি? আপনাদের কি মনে আছে 2001 সালের কথা? বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ অভিযোগ তুলেছিল যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। সেই সময় তদন্তের জন্য যে কমিশন গঠন করা হয়েছিল তার প্রধান ছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পু। তিনি তখন অত্যন্ত বিশ্বস্ততার সাথে বিএনপির বিরুদ্ধে একপেশে এবং উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট তৈরি করে হাসিনাকে খুশি করেছিলেন। তিনি বিএনপির নাম নিশানা মুছে ফেলার আইনি ভিত্তি তৈরি করেছিলেন। শুধু তাই নয়, 2009 থেকে 2016 সাল পর্যন্ত তিনি ছিলেন দুর্নীতি দমন কমিশন বা দুদকের কমিশনার। সেই সময়ে তার প্রধান অ্যাসাইনমেন্ট বা কাজ ছিল তিনটি। 1. খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ এনে শাস্তি নিশ্চিত করা এবং আরাফাত রহমান কোকোকে মামলা দিয়ে হয়রানি করা। 2. পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন চিট দেয়া। এবং 3. শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া হাজার হাজার দুর্নীতির মামলা বাতিল করে দেয়া। চিন্তা করে দেখুন, এই তিনটি কাজই তিনি অত্যন্ত সফলতার সাথেই পালন করেছেন। তিনি ছিলেন শেখ হাসিনার সবচেয়ে অনুগত সার্ভেন্ট। শুধু রাজনীতি নয়, দেশের অর্থনীতি ধ্বংস করার পেছনেও তার হাত অনেক লম্বা। এস আলম গ্রুপের হাতে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা তুলে দেওয়ার লাইসেন্সও দিয়েছিলেন এই চুপ্পু। দেশের লাভজনক একটি ব্যাংকে মাফিয়াদের পকেটে ঢুকিয়ে দেওয়ার কারিগর তিনি। এত কিছুর পরেও বিএনপি তাকে নিজেদের লোক ভাবছে কেন? 1981 সালে যেমন হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পেছনে চুপ্পুর মতো লোকদের ভূমিকা ছিল, আজও কি তেমন কিছু ঘটতে যাচ্ছে? বিএনপি তাকে প্রোটেকশন দিচ্ছে, আওয়ামী লীগ নেতাদের জামিন দিচ্ছে। এর মাধ্যমে তারা আসলে কি বার্তা দিতে চাইছে? তারা কি শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনার রাস্তা পরিষ্কার করছে? বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করে তারা দেশের শান্তি আনবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। সাপের লেজে পা দিলে সে ছোবল মারবেই। জিয়ার মহানুভবতা তার মৃত্যু ডেকে এনেছিল। তারেক রহমানের এই মহানুভবতা বিএনপির কবর রচনা করবে। আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে, এটা স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক হলো বিএনপির আচরণ। তারেক রহমান বা সরকার যদি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় বা তাদের রাজনীতি করার সুযোগ দেয়, তবে এর ফলাফল হবে ভয়াবহ। এর ফলে লাভবান হবে কে? বিএনপি? মোটেও না, লাভবান হবে জামায়াত ইসলামী। কারণ আওয়ামী লীগ যদি মাঠে নামে, তবে জামায়াত তাদের ছেড়ে কথা বলবে না। জামায়াত গত 15 বছর ধরে মার খেয়েছে, তাদের কর্মীদের ফাঁসি দেওয়া হয়েছে। তারা তৃণমূলের চাঁদাবাজ বা টেন্ডারবাজদের দলে ভেড়ায়নি। তাদের সাংগঠনিক শক্তি এবং পেশি শক্তি অনেক বেশি সুশৃঙ্খল। আওয়ামী লীগ মাঠে নামলে সরাসরি সংঘাত হবে জামায়াত বনাম আওয়ামী লীগে। বিএনপি তখন দর্শক হয়ে যাবে। তারেক রহমান যদি সহজে ক্ষমতা ছাড়তে না চান, তবে হয়তো জামায়াত এবং লীগের মধ্যে একটা অলিখিত রাজনৈতিক বোঝাপড়া তৈরি করতে পারে বিএনপিকে সাইডলাইন করার জন্য। ফলে বিএনপি একঘরে হয়ে যাবে। বিএনপির যে বিশাল ডানপন্থী এবং ইসলামপন্থী ভোট ব্যাংক আছে, তা সরে যাবে জামায়াতের দিকে। কওমি আলেম সমাজ বিএনপিকে আর বিশ্বাস করবে না। অন্যদিকে আওয়ামী লীগ ফিরে এলে সেকুলার, শাহবাগী এবং হিন্দু ভোট ব্যাংকও আর বিএনপিকে ভোট দেবে না। তারা আবার তারেক রহমানকে খাম্বা তারেক বলে গালি দেওয়া শুরু করবে। অর্থাৎ বিএনপি দুই কুলি হারাবে। এটি কোনো থিওরি বা ভবিষ্যৎবাণী নয়, এটি ইতিমধ্যেই ঘটতে শুরু করেছে। নড়াইলের সিংগাসোলপুর ইউনিয়নের দিকে তাকান। সেখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক বৃদ্ধ ও তার ছেলে সহ 4 জন খুন হয়েছেন। 5 আগস্টের আগে এই এলাকার নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান খায়ের মোল্লার হাতে। সরকার পতনের পর তারা গা ঢাকা দেয় এবং এলাকা চলে যায় বিএনপি সমর্থিত খলিল মোল্লা ও নিউটন গ্রুপের হাতে। কিন্তু বিএনপির উদারতায় যখন খায়রুজ্জামান মোল্লার লোকেরা এলাকায় ফেরার সুযোগ পেল, তখন তারা ফিরেই দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালো, নির্মমভাবে হত্যা করলো বিএনপির কর্মীদের। এটাই আওয়ামী লীগের চরিত্র। সুযোগ পেলেই তারা ছোবল মারে, তারা কাউকে ক্ষমা করে না। আজ বিএনপি যদি এই ভুল থেকে শিক্ষা না নেয়, তবে শতাব্দীর সবচেয়ে বড় রাজনৈতিক ব্লান্ডার বা ভুল হবে এটি। বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা তখন লীগদের হাতে মার খাবে, আর কেন্দ্রের নেতারা তাকিয়ে দেখবে। আগামী নির্বাচনে বিএনপির প্রধান প্রতিপক্ষ তখন আওয়ামী লীগ থাকবে না, হয়ে দাঁড়াবে জামায়াত বা অন্য কোনো জোট। ইতিহাস সাক্ষী, যে দয়া দেখায় রাজনীতিতে তাকেই সবার আগে সরিয়ে দেওয়া হয়। তারেক রহমান কি তার বাবার ইতিহাসের পুনরাবৃত্তি করবেন, নাকি শক্ত হাতে দলের হাল ধরবেন, সেটাই এখন দেখার বিষয়। তবে মনে রাখবেন, সাপকে দুধ কলা দিয়ে পুষলে দিন শেষে সে আপনার ঘরেই ছোবল মারবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।